ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 14 বছর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21শে আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় জীবিত 49 আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে বুধবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরী ও সাবেক সাংসদ কায়কোবাদ সহ 19 জনের যাবজ্জীবন হয়েছে। এছাড়া এ মামলার আসামি 11 জন সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আদালত বলেছেন, এই ঘটনার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং রাষ্ট্রযন্ত্র জড়িত ছিল তা বিবেচনায় রেখে রায় দেওয়া হয়েছে। এছাড়া হাওয়া ভবন থেকেই হামলার নীল নকশা চূড়ান্ত করা হয়েছে বলেও আদালতের রায় এসেছে। এই রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, রায়ে তারা অখুশি নয়, আবার পুরোপুরি সন্তুষ্টও নয়। ক্ষমতাসীনরা বলছেন, এই হামলার যে প্ল্যানার বা মাস্টার মাইন্ড তারেক রহমান, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। কিন্তু তা না হওয়ায় এখন এই মামলার রায়ের কপি পাওয়ার পর তারেক রহমান সহ যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 3 আসামির সাজা ফাঁসিতে বর্ধিত করতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তারা। অপরদিকে আদালতের এ রায়কে ফরমায়েশি ও প্রতিহিংসার রায় হিসেবে প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে 7 দিনের কর্মসূচি দিয়ে বিএনপি বলছে, কোনো অভিযোগ প্রমাণিত না হলেও তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের দাবি, যেভাবে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সেভাবেই আরেকটি মিথ্যা মামলায় তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাজা দেওয়া হলো। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুল মতিন খসরু এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশিদ এমপি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। স্বাগত আপনাদের 3 জনকে। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করব এই কারণে যে আপনারা এই কথাগুলো নিশ্চয়ই আমরা গত কিছুদিন ধরে তো শুনছি, আপনিও আবার বলতে চান, যদি সেগুলো বাদ রেখে যে সর্বশেষ চার্জশিটে তারেক রহমানের নাম এসেছে সেই কথাগুলো পাশে রেখেই যদি আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি, এই যে আজকের রায়ে আপনাদের সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর ভাই জড়িত সেটা বেরিয়ে এসেছে তদন্তে, চার্জশিটে, সাক্ষ্যে, এবং সে সময় গোয়েন্দা সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা, পুলিশের কর্তা ব্যক্তিরা, মানে একটা পুরো রাষ্ট্রযন্ত্রের দায়িত্ববান পদে থাকা লোকগুলো এরকম একটি ঘটনায় জড়িত হয়ে বেরিয়ে এলো, সেটা খুব অস্বস্তিকর কিনা বিএনপির জন্য? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলবো যে 21শে গ্রেনেড হামলা বা সেখানকার যে হত্যাকাণ্ড, এটাকে আমরা গভীরভাবে নিন্দা জানাই এবং এটা একটি নারকীয় ঘটনা। এটা আমাদের পার্টি এই ঘটনাকে আমরা সমর্থন করি না। তো এখন আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন আপনার সন্ত্রাসী হামলা হচ্ছে, সন্ত্রাসীরা ঘটনা ঘটাচ্ছে, কিন্তু সঠিক তথ্যটা বিচারে বেরিয়ে আসা দরকার। এইটি অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে না। কিন্তু এর মধ্যে কিছু কিছু ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে সেই ঘটনাটাকে প্রবাহিত করা হচ্ছে। এই ব্যাপারটা একটা রাজনৈতিক বিষয়টা কিভাবে এসছে একটু পরেই শুনবেন যে আমাদের দুই পাশে 2 জন ভেটারান পলিটিশিয়ান, কিন্তু আব্দুল মতিন খসরু, হি ইজ দ্য প্রেসিডিয়াম মেম্বার অফ আওয়ামী লীগ, এক্স মিনিস্টার। সময়ের সংক্ষেপ আপনি যদি তাহলে সংক্ষেপে যদি হয় তাহলে উনরা বলবেন যে উনারা কি বলবেন, ওনার কথা জবাব দেবো। আমি তবু বলি উনারা কি বলবেন এটা শোনার আগে আপনার কথা শুনতে চেয়েছিলাম, যে কারণে আমি কথা বুঝছি। আমার কথা আমি বলি, আমার বক্তব্য হলো এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, এই রায়টা এবং তারেক রহমানকে জড়ানো এই মামলার সাথে, এবং আপনি বলেন আব্দুল সালাম পিন্টু বা বাবর, তাদেরকেও পরে জড়ানো হয়েছে। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে। চার্জশিটে ঢুকেছেন না, আগে বাবরকে করা হয়েছে পরে। এখানে তারেক রহমানকে এফআইআর তার নাম নাই, প্রথম চার্জশিটে তার নাম নাই, এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম নাই, তারপরে তার নাম নাই। এই কথাটা কিন্তু না বললে হবে না। আমি তারেক রহমানের বিষয়টা আলাদা রাখতে চাইছি, কারণ আমি জানি এই যুক্তিটা কি, সেই যুক্তি নিয়ে আলাপ করব। কিন্তু এছাড়া এই যে এনএসআই, ডিজিএফআই, পুলিশের কর্তা ব্যক্তিরা, আপনাদের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ভাই একজন লস্করি তৈয়বার শীর্ষস্থানীয় জঙ্গি, এই পুরো ব্যাপারটা অস্বস্তিকর কিনা একটি সরকারের জন্য? এটা আমাদের জন্য অস্বস্তিকর না, এই কারণ এই মামলার সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি
এই মামলার বিচার আমরা চেয়েছি এবং মানে এই যে 2004 সালে 21শে আগস্টে যে ঘটনা ঘটছে তার 2 বছর পরেই বিএনপি ক্ষমতাতে গেছে, বিএনপি পূর্ণ বিচারটা তদন্ত শেষ করে যেতে পারে না। নিন্দা তো জানাচ্ছেন এখন, নিন্দা তখন আপনারা বলেছেন ভ্যানিটি ব্যাগে ছিল শেখ হাসিনার। এই ঘটনাটা আমরা এই ঘটনাটা যেই ঘটাক এটা নিন্দনীয়, কিন্তু তখন তো নিন্দা করেন নাই, মানে তখনও তো আমরা সাংবাদিকতাই করছিলাম, তখনও আমরা সংবাদপত্রই পড়ছিলাম। কেবল নিন্দা করেন এই ঘটনার পরে তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি নিজে মানে প্রধানমন্ত্রীর সচিবালয়ে সমস্ত তদন্তকারী কর্মকর্তা, সমস্ত গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের ডেকে উনি নিজে মনিটরিং করেছেন এবং উনি বলছেন যে এটাকে তদন্ত করো। কিন্তু এরপরও কিন্তু কত বছর পরে সাজা হলো, 2004 সাল থেকে এটা 14 বছর পরে। এই জন্যই সময় লাগে। বিএনপি তো মোকদ্দমা শেষ করতে পারেন নাই তদন্ত করা। এখন এই ঘটনাটাকে মানে যে কোনো মানুষ নিন্দা করবে। এই ঘটনা যদি কথার কথা আপনিও ঘটে থাকেন তাহলেও আমি নিন্দা করি, আরেকজন ঘটালো নিন্দা করি। এখানে আওয়ামী লীগের কেউ ঘটালো নিন্দা করি, বিএনপি কেউ ঘটালো নিন্দা করি, মানে নিন্দা তো নিন্দাই। আমার বক্তব্য হলো সেখানে না। আজকে এর ভিতরে আমি রাজনৈতিক উদ্দেশ্যটা আমি মানে আনতে চাচ্ছি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে ফিরবো। কাজী ফিরোজ রশিদ এমপি, এটিকে একটি রাজনৈতিক মামলা বলবার সুযোগ আছে কিনা? এই কারণে রাজনৈতিক মামলা কিনা যে এতে চার্জশিটভুক্ত আসামি হয়েছেন বিএনপির দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আরেকজন মন্ত্রী তো আছেনই, কিন্তু সেটি এবং এই হামলার লক্ষ্য ছিলেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভানেত্রী মূলত। ধন্যবাদ। আমাদের স্বাধীনতার পরে বা আগে যত চাঞ্চল্যকর মামলা হয়েছে অথবা ঘটনা ঘটেছে, এইটা হচ্ছে তার দ্বিতীয়। প্রথম ঘটনা ঘটেছিল 75 সালে, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গোটা পরিবারকে নিশ্চিত করে দিয়েছিল। স্বাধীনতা বিরোধীদের একমাত্র টার্গেট ছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, তাকে যদি ধ্বংস করা যায় তাহলে এই আওয়ামী লীগও ধ্বংস হয়ে যাবে এবং স্বাধীনতার সপক্ষে সমস্ত শক্তি স্থিমিত হয়ে যাবে। দেখেন, তার 7 বছর ছেলে, 8 বছরের শীর্ষ সন্তান রাসেলকে পর্যন্ত তারা রেহাই দেয়নি। রাসেল তো রাজনীতি করে নেই, একদম শিশু বাচ্চা, তাকে পর্যন্ত তার গুলি করে মেরেছে, স্ত্রীকে মেরেছে, জেলে 4 নেতাকে মেরেছে, তার পুত্রবধূ যারা অন্তঃসত্ত্বা ছিল তাদেরকে পর্যন্ত মেরে ফেলেছে। আমার নেতা শেখ ফজলুল মনি, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাকেও মেরেছে। অর্থাৎ এই পরিবারের আশেপাশে যত যা ছিল, আব্দুর রব সেলিবাদ, তার বাসা সব মেরেছে। এইভাবে তারা চেয়েছিল যে গোটা আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে বঙ্গবন্ধুকে মারার মধ্য দিয়ে। শুধুমাত্র তার 2 মেয়ে ভাগ্যক্রমে বেঁচে গেছেন, দেশের বাইরে ছিলেন। এখন কি হলো, তাহলে ওই আওয়ামী লীগের নেতা হয়ে বসলেন শেখ হাসিনা। নেক্সট টার্গেট হলো শেখ হাসিনা, তাকে যদি মারা যায় তাহলে আওয়ামী লীগের আর কেউ নেই, এটা তাদের ধারণা। সেই জন্যই এটা সম্পূর্ণ একটি প্রি প্ল্যান, এই হত্যাটা। এটা আমি হত্যাই, এটার মধ্যে কোনো রাজনীতি আমি দেখি না, কিন্তু এইটার পিছনে গোটা রাষ্ট্রযন্ত্র এটার পিছনে ছিল। এই জন্য বলবো, আজকে দেখেন ডিজিএফআই, ডিজিএনএসআই খুব দুর্ভাগ্যজনক এই দেশের জন্য যে রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধানরা আজকে আসামি এবং ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছেন। কেন এটা হলো? এটা তো কোনো অত্যন্ত সেন্সিটিভ মামলা। আমরা বুঝতে হবে যে 19 জনের ফাঁসি হয়ে গেছে, ফাঁসি আদেশ হয়েছে, এবং যারা বাইরে আছে তাদের অনেকে যাবজ্জীবন, তারেক রহমান সহ অনেকে যাবজ্জীবন হয়ে রয়েছে। আমরা শুধু এইটা বলতে চাই যে এই প্রথম যে চার্জশিটটা, এখানে জজ মেয়ার, আমি দেখেছি কালকে তার স্টেটমেন্ট, জজ মেয়ার নামও জজ মেয়ার না, তাকে এনে সাজিয়ে একটা চার্জশিট করার হলো। সেই চার্জশিট তারপরে সেই চার্জশিট 111-এর পরে আবার 111 সরকার এসে আরেকটা চার্জশিট করা হলো, সেইটা ইনকমপ্লিট। যে প্রশ্নটা অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে করব, আপনাকে একটু করে যাই। জজ মিয়া নিয়েও তো দর্শক তো মূলত জজ মিয়া নিয়েই কথা বলছেন, কিন্তু আপনাকে আমি জানতে চাই যে তারেক রহমানের নামটা আওয়ামী লীগ আমলে এসে পুনঃতদন্ত করে নতুন করে মানে চার্জশিটে ঢোকাতেই এটাকে একটা রাজনৈতিক মামলার রং দেওয়া যাচ্ছে, নাকি ওনার নাম না ঢুকলেও এটাকে রাজনৈতিক মামলা বলা? না, এটা হয়েছে কি যে এখন দেখেন এইখানে যারা আছে বাবর সহ সবাই তো বিএনপির, এখানে বিএনপি এবং ওই সময় যারা রাষ্ট্রযন্ত্রের সরকারের সাথে ছিল তারা, হারিস চৌধুরী সে তো বিএনপির লোক, কে হারিস চৌধুরী, এই সমস্ত কিছু মনে করবেন না। বাবরের মতন অশিক্ষিত একজন লোককে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, প্রতিমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত তো প্রতিমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী একই, তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া ছিলেন, তার পক্ষ থেকে চালাইছেন,
এইটা দুঃসাহস কিভাবে করলো? এই মাথায় নিতাই রায় চৌধুরী, আমি বন্ধু মানুষ, একসাথে মন্ত্রী ছিলাম একই ক্যাবিনেটে। সে যে স্বরাষ্ট্রমন্ত্রী হতো এই ঘটনা ঘটতো না, এই দেশে ঘটতে দিত না, কারণ সে বলতো যে এটি সম্ভব না, একটি দলকে নিশ্চিত করে দিয়ে একটি রাজনীতি হবে, এটা সম্ভব না। এটা তো একটা রাজনৈতিক মামলা, তারা বলুক, যে বলুক, কিন্তু আমরা বলবো এটা ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ড। আপনি যেভাবে ডাকেন না, রাজনীতির নেতৃত্ব যদি বেঁধে যায় তো আপনি রাজনীতি মামলা বলবেন। কিন্তু কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি তো খুব কনফিডেন্সের সঙ্গে ৭৫-এর ১৫ই আগস্টের সঙ্গে একে মেলালেন, অনেকেই মেলাচ্ছেন, কিন্তু আমি আপনার কাছে শুনতে চাইবো যে আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় কি মনে হয় কেন বিএনপি নিশ্চিহ্ন করতে যাবে আওয়ামী লীগকে? আমি সে কথা শুনবো এরপরে যখন আপনার কাছে আসবো, এই প্রশ্ন নিয়ে ফিরবো। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনার কাছে আমি জানতে চাই যে মানে আপনি নিশ্চয়ই শুনেছেন যে মানে এর মধ্যে আরো আলোচনাতেও নিশ্চয়ই কথা উঠে এসেছে যে মূল অভিযোগটাই হচ্ছে যে তারেক রহমানকে ফাঁসানোর জন্য নতুন করে তদন্ত করলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে, এবং আওয়ামী লীগ তারেক রহমানকে চার্জশিটভুক্ত আসামি করা হলো, আর মুফতি হান্নানের কথায় বলা হলো যে হাওয়া ভবনে বৈঠক হয়েছে। তো এর উপর ভিত্তি করে আসলে আজকে লুৎফুজ্জামান বাবরের ফাঁসি হলো। আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে ওটা ঠিক হলো কিনা, ওই কারণে বিএনপির এত আপত্তির সুযোগ করে দিলেন কিনা আপনারা, আর দ্বিতীয় প্রশ্ন যে হাওয়া ভবনে বৈঠকের কারণে লুৎফুজ্জামান বাবরের ফাঁসি হলো আর তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হলো, সেটাকেই বা কিভাবে দেখছেন? যে এটা আজকে টক অফ দি কান্ট্রি হলো এটা, যে একই অভিযোগ পরিকল্পনার জন্য মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু। তা আব্দুল সালাম পিন্টু আর লুৎফুজ্জামান বাবরের যদি ফাঁসি হয়, তারেক রহমানের বিরুদ্ধে একই অভিযোগ, একই সাক্ষ্য শপথ আছে, তারও ফাঁসি হওয়া উচিত ছিল। এটা মুখে মুখে আজকে টক অফ দি কান্ট্রি, সারা দেশে একই আলোচনা হচ্ছে। কারণ হলো কি, আপনি দেখেন লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টুর যে আপনার কি বলো তার নাম, মাওলানা কি তাজউদ্দিন, আব্দুল সালাম পিন্টু ভাই, তাজউদ্দিন সহ আরো ৬ জন সাক্ষী বলেছে, করোবরেটিভ এভিডেন্স। এবং এই যে কনফেশনাল স্টেটমেন্টটা করেছে না, ওইটা কিন্তু ইনকালপেটরি স্টেটমেন্ট। ইনকালপেটরি স্টেটমেন্ট অর্থ হলো যে নিজেকে জড়িয়ে যে স্টেটমেন্টটা দেয়, এবং এটা আবার সাপোর্টেড বাই করোবরেটিভ এভিডেন্স, অন্য অন্য সাক্ষী যেটা সমর্থন করে, এইটা হলো বেস্ট পিস অফ এভিডেন্স। এইটা এই মামলায় আছে, যে তারেক রহমানের নির্দেশে, উৎসাহে, অনুপ্রেরণায় কাজ। এটার সাথে একটু বলা যায় যে অ্যাবেটর হিসেবে ভুট্টোর ফাঁসি হয়ে গেছিল। আর তারেক রহমান কিন্তু অ্যাবেটর না, হি ইজ দ্য মাস্টার মাইন্ড, হি ইজ দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড। আপনার বিহাইন্ড দ্য স্ক্রিন তারাই ছিল। বঙ্গবন্ধু মামলা দেখেন, বঙ্গবন্ধু মামলায় যারা হত্যা করেছে কর্নেল ফারুক রশিদ, তাদের শাস্তি হয়েছে, বাট যারা মাস্টার মাইন্ড তাদের কিন্তু শাস্তি হয়নি। কিভাবে? যারা হত্যা করে আসলো আত্মস্বীকৃত খুনি, তাদেরকে যারা বিদেশি দূতাবাসে চাকরি দিল, বিরোধী দলের নেতা বানালো, কর্নেল রশিদকে তো লিডার অফ দি অপোজিশন করে দিল, এরা হলো মূল হোতা, মেইন। তাদের বিচার হয়নি, তাদের বিচার অবশ্যই করতে হবে। আজকে এই ঘটনা কি, এটা ৭৫-এর ঘটনার ধারাবাহিকতা একটা। জননেত্রী শেখ হাসিনা হলো মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, তাকে ঘিরেই সমগ্র মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রাজনীতি হচ্ছে। তাকে ফিনিশ করে দেওয়া গেলে দুইটা লাভ, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া যাবে এই রাজনীতিকে, তখন পাকিস্তানি রাজনীতি ছিল, বাংলাদেশ হবে বাঙালিস্তান, এক। দুই হলো তা আজকে তা রাজা থাকতো, মিস্টার কি তার নাম, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, আজকে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেন না, লন্ডনে বসে 2 দিন পর। এগুলো তো এক রকমের পারসেপশন, মানে এক রকমের আপনার ধারণা ভিত্তিক, ধারণা না, ধারণা দার্লিক প্রমাণ তো বলতে চান। যে কারণে বঙ্গবন্ধুর, ধরুন বঙ্গবন্ধু হত্যারও তো আমরা ষড়যন্ত্রের শাস্তি বিধান করতে পারি নাই। আমি যদি এখানে আপনাকে একটু বলি যে ধরুন মুফতি হান্নান সাক্ষ্য দিয়েছেন যে তারা হাওয়া ভবনে বৈঠক করেছেন, ও শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর সাথে বৈঠক করেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাদেরকে প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন। সেগুলোর বাইরে 2006 সালে ডিজিএফআই এর যিনি তখন প্রধান জেনারেল রুমি, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে তাদেরকেও বলেছিলেন মুফতি হান্নান এই কথা। তার মানে বিএনপির মূল অভিযোগ হচ্ছে যে আমি আমার কথা শেষ করতে পারি, আরেকটা পয়েন্ট বলতে দেন। ডিজিএফআই এনএসআই মানে কি জানেন? দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা। তারা কখনো সর্বোচ্চ মহলের পলিসি মেকারদের নির্দেশ তারা কোনো কাজ করতে পারে না। ডিজিএফআই চীন জেনারেল রুমি এবং জেনারেল কি বলে রহিম, তারা উচ্চ মহলের নির্দেশে এটা করেছেন, টপ অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, যে সাক্ষী বলেছেন। এটাই বিষয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া, আমি 2-3টা ছোট্ট ঘটনা বলি। ঘটনার সাথে সাথে আপনার আলামতগুলি মুছে ফেললেন কেন?
গ্রেনেডগুলো যিনি তদন্তকারী মেজর ছিল আর্মির, উনি মেজর শামসুদ্দিন, সে বললো যে এটা আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। এইটা বলার কারণে তার চাকরি নট, ইজ নট দ্য জব অন। দুই, র্যাবের মহাপরিচালকেরও চাকরি গেল এই জন্য। বাবরের সাথে বৈঠক স্কটল্যান্ড ইয়ার্ড কি হয়েছে বলেছে জানেন? তারা ছিল ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, তারা সরকারের অসহযোগিতার কারণে তারা চলে গেল দে ওয়েন্ট ব্যাক টু লন্ডন। হোয়াই? এই সরকার সহযোগিতা করছিল না। আমি তাদের প্রশ্ন করতে চাই, দ্বিতীয় প্রশ্ন, আমার বন্ধু নীতি রায় একটু আগে আমরা একটা দেখলাম। আমি বলি শোনেন, পার্লামেন্টে এত বড় কি বিষয় হতে পারে যেখানে বিরোধী নেত্রীকে হত্যা করছে, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, সেটা আলোচনা করতে দেয়নি বেগম খালেদা জিয়া। হোয়াই? বিকজ দে আর ইনভলভ, তারাই তো করিয়েছে, খালেদা জিয়া এবং তার সরকার করিয়েছে। নাইলে আপনি আলামত রাখবেন না কেন? আপনি পার্লামেন্টে আলোচনা করতে দেবেন না কেন? আপনি আলামতগুলো মুছে ফেললেন, গ্রেনেডগুলো রাখলেন না কেন? এই গ্রেনেডগুলো শুনেন, এগুলি চকবাজারে মৌচাকে পাওয়া যায় না, এগুলি কোত্থেকে আসছে? সামরিক গ্রেনেড। আমি এগুলি তৈরি হয় অস্ট্রেলিয়াতে, চেকোস্লোভাকিয়া, পাকিস্তানে ব্যবহার করে। এটা কে সাপ্লাই দিল? অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনারা তখন ক্ষমতায়, আরজেএস গ্রেনেড এবং এই ঘটনা এরপরে আরো কয়েকটি গ্রেনেড হামলার ঘটনা ঘটলো। এরকম সামরিক শক্তিশালী গ্রেনেড পাওয়া গেল, কয়েকটি ফুটলো, মঞ্চের নিচেরটা মানে ফাটেনি ভাগ্যিস। আমি আপনার কাছে জানতে চাইবো, এরপরেও যে সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে নিল না, এবং সে সময় আপনাদের ডিজিএফআই প্রধানও যে সাক্ষ্য দিচ্ছেন যে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিনি বললেন, কিন্তু তাকে বলা হলো যে মুফতি হান্নানের এই সাক্ষ্য নিয়ে না এগোতে। এগুলো একটা কি বলবো, যে একটা পরিস্থিতি তৈরি করছে কিনা যাতে মনে হয় সরকার জড়িত। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনার কাছে আমি যে প্রশ্নগুলো রেখেছেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সেগুলোর তো উত্তর দেবেনই। এর সাথে আমি একটা, এই সুরে অনেক প্রশ্ন আছে, একজনের প্রশ্ন আমি সিলেক্ট করেছি, জাহাঙ্গীর তপাদার। তিনি বলছেন আলামত নষ্ট, লাঠি পেটা, টিয়ার গ্যাস, দিনে দিনে পাসপোর্ট বানিয়ে এয়ারপোর্টে দিয়ে আসা। বলছেন মৌলানা তাজউদ্দিনের কথা, পরের দিনই তাকে অন্য নামে পাসপোর্ট বানিয়ে পার করে দেওয়া হয় ডিজিএফআই অফিসার দিয়ে। জজ মিয়া নাটক, সংসদে দাঁড়িয়ে তখনকার প্রধানমন্ত্রী বললেন ব্যাগে করে বিরোধী দলীয় নেত্রী বোমা নিয়ে গিয়েছিলেন। এতগুলো কারণ জড়িত থাকলে কেন বলা যাবে না রাষ্ট্রযন্ত্র জড়িত নয়? এই তো আওয়ামী লীগেরও যুক্তি মনে হয়। শোনেন, এই যে এখানে রাষ্ট্রযন্ত্র আর রাজনৈতিক দল দুটো আলাদা, কিন্তু পার্টি ইন পাওয়ার কিন্তু রাষ্ট্রযন্ত্রের অংশ না। রাষ্ট্রযন্ত্রটা আলাদা। রাষ্ট্রযন্ত্র হলো আইন প্রকাশী সংস্থা, রাষ্ট্রযন্ত্র হলো বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র হলো আপনার প্রশাসন, এই সব মিলে একটা। And they are considered to be রাষ্ট্রযন্ত্রের অংশ, সরকারের অংশ না, মন্ত্রিসভা না। সরকার আর রাষ্ট্র এক না, তো আপনাকে বুঝতে হবে। সরকার হচ্ছে রাষ্ট্রের একটা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট। মানে রাষ্ট্রযন্ত্র বলতে যেটা বোঝায়, সেই রাষ্ট্রযন্ত্র কনসিডার টু বি নিউট্রাল। নিউট্রালিটি অফ দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য ডিগনিটি অফ দি গভর্নমেন্ট। সেই জন্য যে গভর্নমেন্ট ডিগনিফাইড গভর্নমেন্ট হচ্ছে, সেদেরকে নিউট্রালিটি করে, বিচার বিভাগকে নিউট্রাল রাখতে চায়। এখন এই যে এখন দেখবেন প্রায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এবং অন্য অন্য মন্ত্রীরা, বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে প্রায়ই বলেন যে মানে খুব ষড়যন্ত্র হচ্ছে, আপনার সতর্ক থাকবেন, এখানে আবার মানে অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা আনার ষড়যন্ত্র হচ্ছে ইত্যাদি থাকে। তো সবসময়ই এরকম ষড়যন্ত্র থাকে। সে ষড়যন্ত্র কখনো রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে কোনো না কোনো অঙ্গ করতে পারে, আবার কোনো না কোনো বাইরের থেকেও করতে পারে। যেমন সন্ত্রাসী হামলা, এটা বিভিন্ন দেশে দেশে কিন্তু হয়। এটা মানে দিল্লিতে হয়েছে, আমাদের এখানে হলিয়াটিজনে হয়েছে, বিভিন্ন জায়গায় পলিটিক্যাল পার্টিতে হতে পারে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। আবার এখানে ধরুন সরকার বলেনি যে যারা খেতে গিয়েছিলেন তারা এই ছুরি নিয়ে গিয়েছিলেন, বা তারা, আমি একটা কথা বলি, আমি কথাটা বলি, এই মামলাটা মানে যে কথাগুলো মতিন ভাই বললেন, বা কিছু ফিরোজ ভাইও বলছেন, ফিরোজ ভাই না, মতিন ভাই বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য বা স্বাধীনতা বিরোধী যারা, তাদেরকে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্যে। এবং উনি আরও এক জায়গায় বলেছেন যে সেটা হলো যে ওই মানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে এই জন্যে জড়িত আছেন, এটা উনি দাবি করছেন। আমার বক্তব্য হলো, তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে আওয়ামী লীগকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই।
আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে তারেক রহমান বা বিএনপিকে ক্ষমতায় বসাবে এদেশের জনগণ, অন্য কেউ না। এদেশের জনগণ বসাবে যদি ওনাদের মানে একেবারে আজীবন বসায় রাখে, তাতে আমাদের আপত্তি নেই। চৌধুরী, তাহলে আমি সেই প্রশ্নটা করি, আমার দর্শক সবচেয়ে বেশি যে প্রশ্ন করছেন, আর- বিএনপি যদি বিচার করতেই চাইবে, বিএনপি যদি জড়িতই নয়, দর্শকের প্রশ্ন- তাহলে বিএনপি দর্শকের প্রশ্নের জজমিয়া জবাব- তৈরি করলো কেন? হ্যাঁ? বিএনপি জজমিয়া তৈরি করলো কেন? দর্শকের প্রশ্নের জবাবটা আপনি পরে। জবাব দেন না। বিএনপি জজমিয়া করে নেই, শোনেন, বিএনপি জজমিয়া করতে যাবে কেন? আরে? এটাকে বিএনপি করেছে নাকি? পুলিশ এটা তখনকার আইন প্রয়োগকারী সংস্থা, তদন্তকারী সংস্থা। তাহলে এখন তারা আপনাদের করতে বিরুদ্ধে পারে। যে মামলাগুলো হচ্ছে সেগুলো তো তার মানে সরকার করছে না, সেগুলো তাহলে পুলিশ করছে। আমি এই মামলাটা সেই মামলাটা একটা বলছি তো, আজকে আপনার বর্তমান সময়ে সরাসরি এই এই মানে নেতারা তারা বলছেন যে সরাসরি যেখানে তারেক রহমান জড়িত আছে, ইভেন মানে বেগম খালেদা জিয়ার কথাও বলেছেন যে উনিও জড়িত আছেন, এইসব কথা বলেছেন। এবং আজকে যে মানে এই সরকার যে সম্পূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা রাষ্ট্রযন্ত্রকে যে একেবারে দখল করে আছেন, বিচার বিভাগকে যে তারা করছেন, এটা তো মানে একজন মানে প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, তিনি তো 2004 সালে 21 আগস্ট এখন সামরিক গোয়েন্দা সংস্থা আমার কথা পাঠিয়ে আপনি দিয়েছেন, শেষ তো করতে এটাও দেন। হয়তো সরকার তো জানে এই জন্য না। আমরা আলোচনা করছি 2004 সালের 21 আগস্টের ঘটনা। মুক্তিযুদ্ধে তা আমরা কি আপনি ডাইভার্ট করছেন কেন? ডাইভার্ট করব ওই 2004 আর 2018 না না না, আজকে 14 বছর পর এই রায়টা তো আপনি এখন দিয়েছেন। তারেক রহমানকে তো আসামি শ্রেণীভুক্ত করেছেন 61 জন। আমি বলেছি যে তারেক রহমান বাদ রেখেও যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আপনাদের সময়কার ডিজিএফআই এর কর্মকর্তা, এনএসআই এর চিফ, তারা জড়িত থাকাটা এই কিনা? কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি শুরুই করেছিলেন যে আপনি এবং অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী একই ক্যাবিনেটের মেম্বার ছিলেন এরশাদ সরকারের সময়। আপনি মনে করেন কিনা যে সরকার আর রাষ্ট্রযন্ত্র দুটো আলাদা বিষয়? যে আসলে এই যে উনি বোধহয় বলতে চাইছেন যে এই যে ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তারা একভাবে কাজ করেছেন, আর মন্ত্রিসভা, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, বিএনপি নেতাদের তিনি আলাদা রাখতে চাইছেন। গাড়ি আর গাড়ির ড্রাইভার এক না, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্র আলাদা। গাড়ির ড্রাইভার তো হওয়ার কথা নির্বাচিত সরকারের, আমার মতে। আব্দুল মতিন খসরু মেম্বার অফ পার্লামেন্ট, কাজী ফিরোজ মেম্বার, দে আর নট মানে সে রাষ্ট্রযন্ত্র অংশ না। ইভেন মন্ত্রী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার যদি কেউ করে। প্রশ্ন করা হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রই করিয়েছে শেখ হাসিনাকে হত্যার জন্য কিছু কাজ। আমরা সেটা বলতে চাচ্ছি, ইউ হ্যাভ ডান ইট। তার প্রমাণ দিলাম, পার্লামেন্ট আলোচনা করতে দিলাম খালেদা জিয়া, আলামতগুলো নষ্ট করে দিলেন, পানি সিঞ্চন করে রক্তগুলি সরাই ফেলেন। হয় আর্জিস গ্রান্টগুলি কোথায় গেল? হোয়াই হ্যাভ নট ক্যাপ্ট ইট? যিনি ইনকোয়ারি করলো আমি মেজর শামসুদ্দিন বললেন রাখেন, রাখার কথা বলার কারণে তো চাকরি থেকে আউট করে দিল। না না, ডিড খালেদা জিয়া অ্যাকুজড ইন দিস কেস? খালেদা জিয়া তো মামলা আসামি না। আচ্ছা, আমি এই প্রশ্নটা করতে চাই, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনার কি মনে হয় ধরুন ব্রিগেডিয়ার জেনারেল রুমির সাক্ষ্যটি, আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, খালেদা জিয়া কেন আসামি নয়? আসামি করা উচিত। আমি আপনার কাছে জানতে চাই, জেনারেল রুমি তো বলছেন যে 2006 সালে তিনি মুফতি হান্নানের সাক্ষ্য নিয়ে ডিজিএফআই সাক্ষ্য নেবার পর তিনি প্রধানমন্ত্রীকে জানালেন যে তিনি বলছেন যে তার হাওয়া ভবনে বৈঠক হয়েছে, তার লুৎফুজ্জামান বাবরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবং খালেদা জিয়া তখন তাকে বললেন যে এটা না আগাতে, এবং তার সাক্ষী আছে যে খালেদা জিয়া মৌলানা তাজউদ্দিনকে বিদেশে পাঠানোর কথাও জানতেন। আমি জানতে চাই, জানতেন না, ওনারা পাঠিয়েছেন সরকার। আমি জানতে চাই যে তাহলে তাজউদ্দিন বিদেশে কিভাবে গেল? এটা উত্তর দেন। কিভাবে গেল? তাজউদ্দিন কি বেগম জিয়া পাঠাইছে? বিএনপি সরকার পাঠাইছে? তাজউদ্দিন মানে ডিজিএফআই পাঠিয়েছে না? আমরা সেটা জানি না কে পাঠাইছে। আমি তো বললাম যে এই জায়গা ডিজিএফআই যদি এখানে ইফ দে আর, আরে আপনি সত্য বলেন না। আমি সত্য বলবো কি? কত বড় ঘটনা, মিথ্যাকে সত্য বলবো? এরপরে আপনাদের রাজনীতি করতে না, কিন্তু পারতেছেন। আমি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যে প্রসঙ্গ তুলেছেন আমি সেটা জানতে চাই, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, যে তাহলে কেন খালেদা জিয়াও চার্জশিটভুক্ত নয়? মানে আপনারা কি আসলে ওই যে মনে করেছেন যে আসলে শেখ হাসিনাকে সরিয়ে তারেকই ক্ষমতায় আসতে চেয়েছিলেন, তাই তারেক রহমানকে রেখেছেন, খালেদা জিয়াকে রাখেন নাই না, চার্জশিটে? তারেক রহমান ছিল মেইন মাস্টারমাইন্ডের মধ্যে অন্যতম। সে আপনার আব্দুল সালাম পিন্টু সহ 6 জন সাক্ষী বলেছে, জেনারেল রবিও বলেছেন যে তারেক জিয়া শুনেছে, তারা নিজের ডাইরেক্ট এভিডেন্স না, না তারা ডাইরেক্ট এভিডেন্স না, তারা মুফতি হান্নানের কাছে শুনেছেন। মূল হুতা তারা ঘটনার মূল হুতা। মিস্টার রয়, আপনি এটা বুঝেন না? ইউ আর লয়ার। আমি কাজী ফিরোজ যে লয়ার, আমি লয়ার। আমরা তিনজন এবং তিনজন সুপ্রিম কোর্টে। আমার কথা শুনতে দেন না, বলতে দেন না। আপনি যখন বলতেন আমরা হস্তক্ষেপ করি না। আপনি দেখেন এই যে গ্রেনেডটা নিক্ষেপ করলো,
আমাদের আওয়ামী লীগের ছাদের উপরে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকে, তাদেরকে ওই দিন থাকতে দিল না। আপনার গ্রেনেড নিক্ষেপ করার পরে পুলিশ একটা গুলি ছুড়ল না। তারপরে আপনার এই আলামতগুলির সাথে সাথে নষ্ট করলো। ওই দিন পার্লামেন্ট সেশনে ছিল, পার্লামেন্টে আলোচনা করলেন না। হোয়াট ডাজ ইট মিন? আলামতগুলি নষ্ট করলেন কেন? এবং যেই মেজর বললো এই গ্রেনেডগুলি রাখা যায় আলামত হিসাবে, আজকে আমরা দেখতে পারতাম এই আলামতগুলি রাখলেন না। এই গ্রেনেডগুলো তো বাজারে পাওয়া যায় না। এই গ্রেনেডগুলো সাপ্লাই দিছে কে? এটা আমাদের যখন এই প্রশ্ন উদ্ঘাটিত হলো তখনই তো আপনাদের সব চেহারা বেরিয়ে আসলো যে এটি আর্মির কাছে থাকে। এই দিজ আর মেড ইন অস্ট্রেলিয়া, চেকোস্লোভাকিয়া, পাকিস্তানও এটা করে। তো এটা সাক্ষী আছে, আপনি সাক্ষী বলেন কে সাপ্লাই দিচ্ছে? এই যে মাওলানা তদন্তে বেরিয়েছে তাজউদ্দিন তো হরকতুল জোহাতের লোক। উনি আব্দুল সালাম পিন্টুর ভাই। আব্দুল সালাম পিন্টুর ভাই, পিন্টুর ভাই আপনার রাশেদ খান মেননের বাবা ছিল মুসলিম লীগ করতেন, তার ছেলে রাশেদ খান মেনন বামপন্থী রাজনীতি করতেন। লস্করি তৈয়বা করার মানে একটি সময়ে মুসলিম লীগ করা তো এক কথা হতে পারে না। লস্করি তৈয়বা কি সে কি আব্দুল সালাম পিন্টু সে কত বিএনপি হোক আপন ভাই অন্য পথে যেতে পার না, বিপদগামী হতে পার না। যদি ধরে নিলাম আব্দুল সালাম পিন্টুর ভূমিকাটা আপনি দেখেন না? আমি এখানে বলছি, আমি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি আরেকটি প্রশ্ন আমাদের দর্শক অনেক করছেন, আজাদ আশরাফ করেছেন, আরো কয়েকজন করেছেন, যে চন্দন মিয়া সহ আরো অনেকে করছেন, জাভেদ মিয়া। আমি জানতে চাই যে তারা জিজ্ঞেস করছেন যে কেন শেষ মুহূর্তে আপনাদের সমাবেশটি হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, কেন শেষ মুহূর্তে মুক্তাঙ্গনে হলো? এই জন্য হলো প্রস্তুতি নিতে পারলো কি করে? সরকার মুক্তাঙ্গনে দিয়েছে। আওয়ামী লীগের মিটিং ডাকলে যে পরিমাণ লোক সংখ্যা হয় ওখানে জায়গা হতো না, আমাদের জায়গাই হতো না। আওয়ামী লীগ অফিসে বিশাল জায়গা এখানে আমাদের এই জন্য করা হয়েছে। এই জন্য আপনি আমাদের প্রোটেকশন দিবেন না? রাষ্ট্রের দায়িত্ব কি? ডিজিএফের দায়িত্ব কি? আপনার এনএসএর দায়িত্ব কি? আমাদের কথা বলতে মানুষের জানমাল নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। মানুষের জান মাল সম্মানের সম্পত্তির নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। এই জন্য আপনি পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখছেন। ওই দিনের সিসি গুলো দেখেন পুলিশের, ওদেরকে একটা গুলি করতে নির্দেশ দেওয়া হলো না। ওয়াই? একটা গুলি খরচ করলো না। আবার আপনার পুলিশ যারা ছিল আপনার ওই দিন প্রোটেকশনের জন্য, একটা পুলিশ মঞ্চের দিকে আবার শেখ হাসিনাকে লক্ষ্য করে তো গুলি হলো। হ্যাঁ, শেখের যে গাড়ি নিয়ে চলে ওখানে গুলি করতেছে। হাউ কাম? আপনার তো লজ্জিত বোধ করেন, অনুতপ্ত। আমি বলি মিস্টার রয় অনুতপ্ত হন। মুক্তাঙ্গনে মিটিং ঈশ্বরের কাছে ক্ষমা চান। কেন? হোয়াট ইউ হ্যাভ ডান? ইউ হ্যাভ কমিটেড মার্ডারাস অফেন্স। আমরা তো বলছি যে আপনারা যে রাজনীতি করতেছেন, আমরা তো এই ঘটনাকে এই জন্যই আমি একটা কথা বলি নবিতা রয়, আপনি আমরা আমার কথা শুনুন না, একটা কথা বলে আপনাকে সুযোগ দিচ্ছি। আমরা ছাড়াও সারা পৃথিবীর মানুষ কিন্তু লক্ষ্য করছে। পূর্বাপর ঘটনা পর্যালোচনা করে ক্যানাডিয়ান কোর্ট, ইন্ডিপেন্ডেন্ট আওয়ামী লীগের অধীনে, তারা বলছে বিএনপি যে সন্ত্রাসী সংগঠন। এই কিভাবে বলছে? আপনার ৭৫ ঘটনা ঘটিয়েছে, বঙ্গবন্ধু হত্যা করলো। তারপর বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে পারলে মনে করছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রাজনীতি শেষ। দিস ইজ দি জাজমেন্ট অফ দ্য আমি একটা বিরতির পর হাজী ফিরোজ রশিদ এমপি, আমি দুঃখিত এই ইতে আপনাকে আমি দুবার প্রশ্ন করেছি, আপনিও নেন নাই ফ্লোর, আপনাকেও আমি দিতে পারি না। আমি বিরতির পর আপনার কাছে ফিরে জানতে চাইবো যে এই তত্ত্বটি আপনি কতটা গ্রহণ করেন, যে মানে আপনিও বলতে শুরু করেছেন না আওয়ামী লীগের রাজনীতিকে বিএনপি কেন নিশ্চিহ্ন করবে, ৭৫-এ বিএনপি ছিল না, সেই প্রসঙ্গটি জানতে চাই। আর অনেক দর্শক বলছেন যে ২১শে আগস্টের দায় যদি বিএনপিকে নিতে হয় তাহলে পিলখানা হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগকে নিতে হবে। অনেক দর্শক করছে না, শেখ হাসিনাই বিচার করেছে, তার পক্ষেই সম্ভব। সেজন্য আবার অনেক দর্শক বলছেন যে এরকম যুক্তি যারা দেন তারা শাক দিয়ে মাছ ঢাকতে চান। আমি এই প্রসঙ্গগুলো নিয়ে ফিরবো একটা বিরতির পর। ফিরোজ ভাই, দুটো প্রশ্ন ছিল আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে। এক, আপনি শুরুই করেছিলেন ৭৫-এর ১৫ই আগস্টের সাথে এই ঘটনাকে তুলনা করে। আমি জানতে চাই ৭৫-এর ১৫ই আগস্ট বিএনপি ছিল না, ২১শে আগস্টে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে বিএনপির লাভ কি? এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সঙ্গে আপনি একই মন্ত্রিসভায় ছিলেন, আপনি একমত কিনা যে রাষ্ট্রযন্ত্র আর সরকার দুটো ভিন্ন জিনিস? দুটো একই। আমি এক কথা বলতেছি, দুটো একই। যদি কোনো সরকার মনে করে যে রাষ্ট্রযন্ত্র আমার অধীনে নেই, তাহলে সেই সরকার ব্যর্থ সরকার। আমরা তো চাই নির্বাচিত সরকারের অধীনে থাকবে। ব্যর্থ সরকার শূন্য, তার কোনো ক্ষমতা নেই, সে বসে বেতন ভাতা খাওয়ার জন্য, তার কথা পুলিশের শুনে কেউ শোন না। অতএব রাষ্ট্রযন্ত্রের উপর পূর্ণাঙ্গ কর্তৃত্ব থাকতে হবে সরকারের। এবং সবসময় এখন তাই আছে, আগেও তাই ছিল, আপনাদের সময় তাই ছিল। যে তাই যদি না থাকে, ডিজিএফআই রুমি সাহেব
আমার খুবই পরিচিত লোক। তার statement টা বলেন। উনি একটা সাক্ষী দিয়ে গেছেন, খুবই ইম্পর্টেন্ট সাক্ষী। কারণ ডিজি যিনি হন, সর্বোচ্চ পদ এটা, 2006 সালে আপনার সামনে সাক্ষীটা আছে। এখানে ওই দেখেন রেজ্জাকুল হায়দার ডিজিএফআই ডিজি, এনএসআই আব্দুর রহিম ডিজিএফআই, NSI আব্দুর রহিম এনএসআই, রেজ্জাকুল হায়দার ডিজিএফআই। জি, জি। আমি যেটা বলতেছিলাম, এরা দুজন কিন্তু তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেল। হ্যাঁ এটা বোঝা উচিত যে রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের কর্মকাণ্ডে, অবৈধ কর্মকাণ্ডে এবং এত একটা কিলিংয়ে সহযোগিতা করা যে কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা উচিত না। এটা সবার জন্য কিন্তু একটি মানে করা উচিত, শিক্ষা দেওয়া উচিত। কেউ আইনে ঊর্ধ্বে নয়, আমাদের শিক্ষা তো হয় না। একটি কথা মনে করবেন যে এই যে বিএনপি কেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন আমি করতে বলতেছি, বঙ্গবন্ধু নিশ্চিত করেছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, যারা কোনদিন স্বাধীনতা চায়নি। তখন বিএনপি তারপর ছিল তারা না। মনে করছিল এরপর আর এই স্বাধীনতার পক্ষের শক্তি আর রাষ্ট্র ক্ষমতা থাকবে না। আসলো তখন বিএনপি হয় নাই। যখন আসলো আওয়ামী লীগ, বিএনপি ঘাড়ে কারা গেছে? জামাত ছিল না? জামাত তো বিএনপির সাথে ছিল। এই যে হরকতুল জিহাদ বলেন বা এই যে হুজি বলেন, এই লস্কর তৈবা বলেন, এরা তো যেভাবে হোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এদের সাথে আমরা বলতেছিলাম যে যোগ্য জায়গায় যদি যোগ্য ব্যক্তিকে না বসানো হয়, লুৎফুজ্জামান বাবরের মতো অশিক্ষিত লোক যাকে কেসু বাবর বলতো, তাকে একটা ষষ্ঠ মন্ত্রণালয়ের মতন সর্বোচ্চ জায়গা, যেখানে এই মন্ত্রণালয় এত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, আমরা সবাই তিনজনই কিন্তু মন্ত্রী ছিলাম। এই ষষ্ঠ মন্ত্রী যদি বাবরকে দেওয়া হয়, তাহলে সেই দেশটা কিভাবে চলে? সেই সরকার, এই সরকারকে এই ধরনের লোকরা, হারেস চৌধুরী একজন বসে গেল একদম, সেই সানগ্লাস পরে তার অফিস করতো। আর মানুষের তো একটা ভদ্রতাও থাকে। সানগ্লাস পরে হারেস চৌধুরী অফিস করতেছে, উনি খালেদা জিয়া পলিটিক্যাল সেক্রেটারি, কবে পলিটিক্স করছে, তার বায়োডাটা নেন, সে জীবনে কোথায় কি করছে। একটা পলিটিক্যাল সেক্রেটারি, একটা প্রধানমন্ত্রীর এই সমস্ত অযোগ্য লোক যখন বসে, তখন রাষ্ট্রযন্ত্রকে এই ধরনের বেপথে নিয়ে এই ধরনের কুকর্ম করে। আপনি একটি কথা মনে রাখবেন যে এত একটা ঘটনা, 24 জন লোক মারা গেছে, 300 লোক আহত হয়েছে। আইবি রহমান সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, উনি মারা গেলেন। সেইখানে একদিন পূর্ণাঙ্গ দিন তো আলোচনা হচ্ছে ছিল, সব বাদ দিয়া রাষ্ট্রীয় শোক দেওয়া উচিত ছিল, যে সমস্ত দিন আলোচনা হবে। আসেন আমরা আলোচনা করি পার্লামেন্টে, কেন এটা হইলো? বিরোধী দলের নেতা যখন দাঁড়াবেন, বিরোধী দলের নেতা যখন দাঁড়াবেন, তাকে সবাই দিতেই হবে। এটা হচ্ছে তার প্রিভিলেজ। সরকার প্রধান এবং বিরোধী দল প্রধান যিনি থাকেন পার্লামেন্টে, দুজন কিন্তু প্রিভিলেজ ভোগ করেন। যে কোনো সময় তারা দাঁড়াইলে কিন্তু তাকে বলতে দেওয়া হলো না, কিন্তু কোনো কথা বলতে দেওয়া নেই। কেন এটা? এখানে তো আমাদের প্রশ্ন রয়ে গেছে। সেই জন্য বলতে চাই যে আওয়ামী লীগ হলো স্বাধীনতার পক্ষের শক্তি, তার নেতৃত্ব শেখ হাসিনা। অর্থাৎ তাকে সহায়তা বললে এই আওয়ামী লীগটা আর থাকে না, তাহলে আর তো এই দেশ চালাতে কোনো অসুবিধা নেই। এইটাই। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনার কাছে শেষ প্রশ্ন। আমাদের কোন দর্শক বলছেন যে আসলে আপনি যেটা বলছেন সেটা বলছেন যে তারেক রহমানকে শাস্তির মুখোমুখি করাটা একটা বড় উদ্দেশ্য ছিল। আবার কোন দর্শক বলছেন যে তারেক রহমান এতে মৃত্যুদণ্ড না পাওয়ায় এখনো তাকে ফিরিয়ে আনার সুযোগ থাকছে, মৃত্যুদণ্ড পেলে তো আর ফিরিয়ে আনার সুযোগ নেই। আপনারা আপিল করবেন কিনা এই রায়ের বিরুদ্ধে? এবং তারেক রহমান তো নাই, তার মানে উনি তো বোধহয় আপিল করতে পারবেন না। আসতে হবে, সারেন্ডার করতে হবে, নাহলে আপিল করতে পারবেন না। আপিল ফিজিটিভ কেন? এই প্রশ্নের অ্যাপিল এট এনি মোমেন্ট করা যায়, 2-4-10 বছর পর করা যায়, কনডেনশন অফ ডিলে চেয়ে করা যায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখানে এই ব্যাপারটা আমরা বারবার বলছি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ফরমেসি জাজমেন্ট। এই জাজমেন্টটাকে আমরা এটাতে সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে যাব। অ্যাট দি সেম টাইম আমরা এটা রাজনৈতিকভাবেও এটা আমরা মোকাবেলা করব। এটা তো নতুন করে আমরা বলছি, কারণ তারেক রহমান যেহেতু রাজনীতি করে, বিএনপি। আরেকটা কথা হলো যে ফিরোজ ভাই যেটা বলছেন যে, আমি একজন দর্শকের মন্তব্য পড়ি, জালাল শেখ বলছেন, আপনারা মনে করেন কিনা এখানে একটা বিষয় পরিষ্কার, ভবিষ্যতে যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে একটা মেসেজ পরিষ্কার হয়ে গেল যে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটলে সেটাকে অন্যায়ভাবে প্রভাবিত করা যাবে না। কারণ সরকার জড়িত কি জড়িত না হলেও সরকার যে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছে, তদন্ত প্রভাবিত করতে চেয়েছে, এটা সে সময় সংবাদপত্র থেকে শুরু করে এমনকি হাসপাতালে গিয়ে লোকে চিকিৎসা পান নাই, তখন সেগুলো তো। দর্শক আর একটা প্রশ্ন করছেন অন্য দর্শক, যে তাহলে যে বিডিআর হত্যা মামলা কি এই সরকার দায়ী? কিন্তু সরকার তো বিচার করেছে এই হত্যা মামলা, বিচার করেছে। সেই বিচারের সময়টা যদি থাকে,
বিচারের সেই যে মানে 2004 সালের ঘটনার পরপরই বিচার তো করে যেতে পারে নাই, বিচার তো এই আমলেও তো করতে 10 বছর লেগেছে, তাই না? তো আমার কথা হলো যে মানে এই ঘটনাটাকে দিয়ে বিএনপিকে দায়ী করা হচ্ছে কেন, মূল কথা। আর তারেক রহমানের নাম আসলো কিভাবে? তারেক রহমানের নামটা আসারটা আপনি প্রক্রিয়াটা দেখবেন না। প্রথম এফআইআর নাই, প্রথম চার্জশিটে নাই, সেকেন্ড চার্জশিটে নাই, কেউ 161 স্টেটমেন্টে বলে নাই, তারপরে একজন 164 করছে মুক্তি হান্নান, সে মুক্তি হান্নান মূল করোবরেট করে আপত্তি নাই। কি তারেক রহমানের নামটা আসায় নাকি লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সবার নামেই আপনাদের আপত্তি? We are concerned about Tarek Rahman. He is the মানে acting chairman of the party. অন্যদের ব্যাপারটা নিয়ে আমার মনে হয় পরিষ্কার, আমাকে শেষ করতে হবে। আমাকে একদম আমার এক সেকেন্ডও আপনাকে দিতে পারবো না। আমাকে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আপনাকে দিতে হবে সময়। আপনি যদি 2 মিনিটের মধ্যে আমাকে বলেন আপনাদেরও মূল উদ্দেশ্য, আমি বলছি আপনাদেরও মূল অন্যদের উদ্দেশ্য সম্পর্কে তাদের লয়াররা বলবে তাদের কি ম্যাটেরিয়ালস আছে। আমি বলবো যে তারেক রহমানের বিরুদ্ধে কোনো ম্যাটেরিয়ালস নাই টু কনস্টিটিউট হিম ইন দিস। আপনারা একরকম তারেক রহমানকেই বিচার করলেন কিনা শেষ পর্যন্ত 21শে আগস্টের মামলায়? ব্যাপার হলো নিতারা বাবু যেটা বলছেন, আপনার লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টুর বিরুদ্ধে যে অভিযোগ পরিকল্পনার এবং মাস্টার মাইন্ড হিসেবে মূল হোতা হিসেবে আপনার তারেকের বিরুদ্ধে একই হ্যাঁ, মানে ওই একই একই অভিযোগ, একই এভিডেন্স, বৈঠকের একই সাক্ষ্য প্রমাণ। উপস্থিত থাকা। এখন উনি তারেক রহমানের কথা বলতেছেন ভয়ে, তারেক রহমান লন্ডন থেকে শুনতেছে না, তো ওনার তো ভবিষ্যতে নমিনেশন প্রস্ত অনেক মন্ত্রী আমাকে শেষ করতে দেন। সেই কারণে আমি বলি এই ঘটনা পরম্পরা বিশ্লেষণ করলে আপনার কতগুলি বিষয় শিক্ষা আছে আমাদের জন্য। একটা হলো আমাদের যে প্রশাসন বিলংস টু দ্য পিপল। আর্মি বলেন, নেভি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, তারা হলো রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, কোনো সরকারি দল বা কোনো দলের না। এই শিক্ষা হলো যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো ইলিগাল কমান্ড নির্দেশ মানতে বাধ্য না। আজকে এই ইলিগাল কমান্ড মানতে গিয়ে আজকে জেনারেল রুমি বলেন, রহিম বলেন, ওদের ফাঁসি হতে যাচ্ছে। তাদের এইটা বড় শিক্ষা যে আমরা, তারা বলবে they must stand, raise their hand, no I am not bound to obey your illegal command, unconstitutional command. আপনি বলেন খুন করে তো খুন করে ফেলবে, এই জন্য তাদের ফাঁসি হচ্ছে এবং তারেকেরও ফাঁসি হচ্ছে। তারেক হলো মাস্টারমাইন্ড, এই জন্য এটা অনেক সাক্ষী বলেছেন যে তারেক নির্দেশ দিয়েছে আপনি খুন করেন। শেখ হাসিনাকে কেন খুন করবে? শেখ হাসিনাকে খুন করলে তারা রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা যাবে, নেতৃত্ব পাবে, এবং এখন পর্যন্ত তারা যদি সাকসেসফুল হতো তাহলে এখন অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, ধন্যবাদ অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, ধন্যবাদ অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, ধন্যবাদ। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে।